আপনারা দেখছেন দিগন্ত খবর। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ ৩৫টি প্রধান সংবাদ। দেখে নিন এক নজরে। ২১-এর নির্বাচনে ছিলেন বাংলার পর্যবেক্ষক, এবার দেখা নেই কৈলাসের, বললেন বাংলায় এলেই গ্রেপ্তার। লোকসভার আসন বাড়লে কি বিপদে পড়বে বাংলা? রাহুল গান্ধীর এক সতর্কবার্তায় তোলপাড় দেশ। রেকর্ড উচ্চতা থেকে ১.৯৬ লক্ষ টাকা সস্তা রূপো, সোনার দামেও বিরাট পতন। চৈত্র সেলে লক্ষ্মী লাভের সুযোগ হাতছাড়া করবেন না। পশ্চিমবঙ্গে নিচুতলার পুলিশের কাছে সাহায্য পাওয়া মুশকিল, ভোটারদের হেল্পিং হ্যান্ড অধীর। বোমার বদলা ব্যালটে, ভোটের মুখে শাহী হুঙ্কার, ১ ইঞ্চি জমি না ছাড়ার হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। আশা ভোসলের প্রয়াণে তারকাদের চোখে জল, আবেগঘন শ্রদ্ধা অমিতাভের। আমি ধর্মপ্রচারক, কাউকে ভয় পাই না, ট্রাম্পের হুমকির পাল্টা মুখ খুললেন পোপ লিলো। বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পথযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়। কাগজে কলমে তদন্ত চাই না, ধৃতদের কি রাজনৈতিক যোগ রয়েছে? মোথাবাড়ি কাণ্ডে এনআইএকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। রণক্ষেত্র নয়ডা, ১২ ঘন্টা ডিউটি অথচ বেতন নামমাত্র, বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, নামল র্যাব। বিয়ের আসরে খোদ প্রধানমন্ত্রী, শিলিগুড়ির নবদম্পতিকে আশীর্বাদ করে চমকে দিলেন মোদি। উত্তরবঙ্গ নিয়ে মমতার সিক্রেট ফাঁস করলেন মোদি, ৬,০০০ কোটির চাঞ্চল্যকর তথ্য ঘিরে তোলপাড় বাংলা। দুর্নীতি বন্ধ করে সেই টাকাই পাঠাবো মহিলা যুবদের ব্যাংকে, ইস্তেহারের ব্যাখ্যা দিলেন শাহ। মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভাগ্নে, সচক্ষে এই দৃশ্য দেখে হারহিম কাণ্ড ঘটালেন মামা মামি। বাংলায় ভয়ঙ্কর জিনিস ঘটছে, এসআইআর নিয়ে উদ্বিগ্ন নির্মলার স্বামী। ৪ই মে মোদির বিদায় ঘণ্টা বাজবে, লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তোলপাড় রাজ্য। একবিংশ শতাব্দীর সেরা সিদ্ধান্ত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদির মাস্টার স্ট্রোক, বদলে যাচ্ছে ইতিহাস। বিহারে নীতিশ জামানার অবসান, বুধবারই নতুন সরকারের শপথ গ্রহণের ইঙ্গিত, তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে, আজ জনসভা থেকে স্পষ্ট করলেন অমিত শাহ। বোমার জবাব ভোটে, সিন্ডিকেট বাসদের উল্টো ঝরিয়ে সোজা করবে বিজেপি, বাংলায় হুঙ্কার অমিত শাহের। ট্রাইব্যুনালে আবেদনকারী ৩৪ লক্ষ, তারা কি পারবেন এবার ভোট দিতে? কল্যাণ বিকাশের আর্জির পরে যা জানালো সুপ্রিম কোর্ট। বিহারে নীতিশ জামানার অবসান, বুধবারই নতুন সরকারের শপথ গ্রহণের ইঙ্গিত, তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যসভায় হার না মানা লড়াই, ১৬ই এপ্রিল কি ইতিহাস গড়বেন হরিবংশ? এপ্রিলে টানা বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি? গোঘাটে তৃণমূল প্রার্থী নির্মল মাঝির হলফনামা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। আমায় জেলে পাঠিয়ে দিন, জেলে থেকেই বেশি ভোট পাবো, না হলে গুলি করুন, হুঙ্কার মমতার। সেনাবাহিনীতে কেন থাকবে না বেঙ্গল রেজিমেন্ট? মোদি শাহকে সরাসরি চ্যালেঞ্জ মমতার, তোলপাড় দিল্লি। ১৯ বনাম ১ লড়াইয়ে একা মমতা, ১৯ রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে বাংলার মাটি থেকে বিস্ফোরক চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। অপেক্ষা ৪ দশকের, এবার ইতিহাস গড়বে ভারত, সংসদ অধিবেশনের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। ভোট কেন্দ্রে ছাপ্পা রুখতে এবার বায়োমেট্রিক, আরও নতুন নির্দেশ জারি ভোটারদের জন্য। চেম্বারে এসে জয় শ্রীরাম বললেই হবে, ডাক্তারের ফিজে ৫০০ টাকা ছাড়, বালিগঞ্জের চিকিৎসকের পোস্ট, শুরু বিতর্ক। ট্রাইব্যুনালে আবেদন করলেই মিলবে না ভোটাধিকার, সাফ জানালো সুপ্রিম কোর্ট। আমরা কারো বি টিম নই, আমরা বঞ্চিতদের কণ্ঠস্বর, হুমায়ুনের ১,০০০ কোটির ভাইরাল ভিডিও নিয়ে বিরাট হুঙ্কার আসাদুদ্দিন ওয়েসির। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি? মোথাবাড়ি হামলায় এনআইএকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আর চলবে না গ্যাসের কালোবাজারি, সিলিন্ডার নিয়ে মোদি সরকারের বড় ঘোষণা, বদলে যাচ্ছে নিয়ম।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। বিজেপির নির্বাচন ইস্তাহারে বলা হয়েছিল ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তা নিয়ে তৃণমূলের তোলা প্রশ্নের জবাব দিলেন অমিত শাহ। তৃণমূলের দুর্নীতি বন্ধ করে সেই টাকাই মহিলা এবং যুবদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকে বিজেপির ইস্তাহারের এমন ব্যাখ্যায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তার তৃতীয় জনসভা ছিল রানীগঞ্জে। গত শনিবার তিনি কলকাতায় বসে বিজেপির নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্র প্রকাশ করেছিলেন। তাতে বলা হয়েছিল ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা করে দেবে বিজেপি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্পে মহিলা এবং বেকার যুবরা এখন মাসে 1,500 টাকা করে পান। তপশিলি জাতি উপজাতিরা মহিলারা পান 1,700 টাকা। বিজেপির ইস্তাহারকে তারাই অনুকরণ করে কটাক্ষ করেছিলেন তৃণমূল। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছিল মাসে 3,000 টাকা করে দেওয়ার অর্থ আসবে কোথা থেকে। রানীগঞ্জের সভায় শাহ বলেন, আমি শুনলাম মমতা দিদি জিজ্ঞাসা করছেন আমরা এত টাকা কোথায় পাবো। আসলে ভাইপোর দুর্নীতি বন্ধ করলেই টাকা চলে আসবে। সেখান থেকেই মহিলা আর যুবদের মাসে 3,000 করে দেওয়া যাবে। তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ তুলেছেন শাহ। গরু পাচার দুর্নীতি, বালি কয়লার দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, রেশন দুর্নীতি, পৌরসভায় নিয়োগ দুর্নীতির কথা উল্লেখ করে তিনি রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন। সেই সঙ্গে হুমকি দিয়েছেন তৃণমূল আশ্রিত গুন্ডাদের। 4ই মের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে আশাবাদী শাহ। তিনি বলেন, 23শে এপ্রিল ভোট, সব গুন্ডাদের আমি মাইকে বলে যাচ্ছি, ওই দিন ঘর থেকে বেরিও না, না হলে তোমাদের নিস্তার নেই। মমতার কোনো গুন্ডার সাহস নেই এবার বাংলার ভোটারদের ভোট দেওয়া আটকানোর। পশ্চিম বর্ধমানের 9টি আসনই বিজেপির ঝুলিতে যায়। বিজেপি ক্ষমতায় এলে 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত রাজ্যে যত অশান্তি হয়েছে সব কিছু তদন্ত করা হবে বলেও জানান তিনি। তার কথায় মমতা দিদি সোনার বাংলাকে সিন্ডিকেট রাজ্যে পরিণত করেছেন। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা ফিরিয়ে আনব। হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ করে কিছুদিন আগে তৃণমূল তার সঙ্গে বিজেপির গোপন আতাতের অভিযোগ তুলেছিল। সেই ভিডিওতে দাবি করা হয় বিজেপির সঙ্গে 1,000 কোটি টাকার চুক্তি হয়েছে হুমায়ুনের। ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com। শাহ আগেই জানিয়ে দিয়েছেন যে দল পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চায়। তাদের সঙ্গে হাত মেলানোর চেয়ে 20 বছর বিরোধী আসনে বসে থাকা তাদের কাছে শ্রেয়। সোমবার ফের হুমায়ুনের প্রসঙ্গ টানেন তিনি। বলেন, হুমায়ুন কবিরকে তৃণমূলের চেয়ে আলাদা ভাববেন না, উনি মমতারই লোক। বাংলায় বাবরি মসজিদ বানাতে চান। মমতাদি শুনে রাখুন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, কোনোভাবেই বাবরি মসজিদ বাংলায় তৈরি হবে না। রাজ্যে ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শাহ। লোকসভা নির্বাচনের প্রচার যত এগোচ্ছে ততই আক্রমণাত্মক মেজাজে ধরা দিচ্ছেন শ্রীরামপুরের হেভিওয়েট তৃণমূল নেতা তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। 4ই মে নির্বাচনের ফলাফল প্রকাশের দিনটিকে ঘিরেই এই কড়া বার্তা তার। নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে এক হাত নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এবারের নির্বাচন মোদী সরকারের পতনের সূচনা মাত্র। তিনি বলেন, 4ই মে যখন রেজাল্ট বেরোবে তখন যে ঘণ্টাটা বাজবে সেই ঘণ্টায় নরেন্দ্র মোদীর রাজনৈতিক বিদায় নিশ্চিত হবে। মানুষ আর ওর মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবে না। আক্রমণের মূল পয়েন্টগুলি হলো বিজেপির পতন। কল্যাণের দাবি, এবার বাংলাসহ গোটা দেশে ইন্ডিয়া জোটের জয় জয়কার হবে এবং বিজেপি ক্ষমতাচ্যুত হবে। দিল্লির দাপট বনাম বাংলা। তিনি অভিযোগ করেন, মোদী সরকার বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে, যার যোগ্য জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। সাংসদ পদের দাপট। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কল্যাণ সাফ জানান, মোদীর গ্যারান্টি নয় বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারেই এবার দিল্লি কাঁপবে। রাজনৈতিক মহলে গুঞ্জন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘণ্টা বাজার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি। কেরুয়া শিবিরের পাল্টা দাবি, 4ই মে মোদীর বিদায় নয় বরং বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। ভোটের রেজাল্ট বেরোতে এখনও কিছু সময় বাকি থাকলেও কল্যাণের এই মন্তব্য যে আগামী কয়েকদিন রাজনৈতিক তরজাকে আরও উস্কে দেবে তা বলাই বাহুল্য। ভারতীয় রাজনীতির ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের সূচনা হতে চলেছে। আসন্ন সংসদীয় অধিবেশনের প্রাক্কালে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের একবার গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার মতে একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী সিদ্ধান্ত হতে চলেছে এই বিলের বাস্তবায়ন। সম্প্রতি বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, ভারত একবিংশ শতাব্দীর অন্যতম বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছে। ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে নারী শক্তির হাত ধরে। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত করার এই লক্ষ্যকে তিনি নারী শক্তি বন্ধন হিসেবে অভিহিত করেছেন। প্রতিবেদনের মূল আকর্ষণ 2029-এর টার্গেট। সরকার লক্ষ্য নিয়েছে যাতে 2029 সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলারা এই সংরক্ষণের সুবিধা পেতে শুরু করেন। বিশেষ অধিবেশন। বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী 16 থেকে 18 এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মোদী সরকার এই বিলটির মাধ্যম গত 4 দশকের প্রতীক্ষার অবসান ঘটাতে চাইছে। প্রধানমন্ত্রী আরও জানান, এই সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায়ন নয়, বরং সামাজিক ন্যায় বিচারের এক বলিষ্ঠ পদক্ষেপ। তার কথায়, যখন মহিলারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হবেন, তখনই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। ইতিমধ্যেই এই বিলকে ঘিরে রাজনৈতিক মহলে সাজো রব শুরু হয়েছে। সব পক্ষকে এককাঠা হয়ে এই বিল পাশে সাহায্য করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদলের পথ এখন কার্যত পরিষ্কার। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তের পর রাজ্যে যে নতুন সরকার গঠিত হতে চলেছে তার দিনক্ষণ নিয়ে জল্পনার অবসান ঘটালেন জেডিইউ এর প্রভাবশালী মন্ত্রী জামা খান। বাংলায় 2 কোটি চাকরি, বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও সির্ফ বিজ্ঞাপনী গিমিক। ভোটের আগে মমতার গর্জন। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, নতুন সরকারের শপথ গ্রহণের সমস্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। মঙ্গলবার মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর বুধবার অর্থাৎ পরশুই নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে বলে জোর ইঙ্গিত দিয়েছেন তিনি। জামা খানের কথায়, সবই আমাদের নেতা নীতিশ কুমারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিহারের মানুষ চেয়েছিল তিনি যেন রাজ্যের হাল না ছাড়েন, কিন্তু তার ইচ্ছাকে সম্মান জানিয়েই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিহারের সরকার পরিবর্তনের এই সন্ধিক্ষণে বিরোধী নেতা তেজস্বী যাদবের করা জোরপূর্বক ক্ষমতা দখলের অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন জামা খান। তেজস্বীকে পাল্টা আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দলনেতাকে কি আদৌ বিধানসভায় দেখা যায়? তিনি কি আদৌ বিহারের উন্নয়ন নিয়ে ভাবেন? জেডিইউ মন্ত্রী দাবি করেন, নীতিশ কুমার বিহারকে তিলে তিলে গড়ে তুলেছেন এবং প্রতিটি সম্প্রদায়কে সম্মান দিয়েছেন। নতুন সরকার গঠিত হলেও বিহারের রাশ যে পরোক্ষভাবে নীতিশ কুমারের হাতেই থাকবে এবং তার উন্নয়নের ধারা বজায় থাকবে, সে বিষয়েও তিনি আশ্বস্ত করেন। ভোট আসতে আর মাত্র কয়েকটাই দিন। তার আগে ঘন ঘন পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ ও নরেন্দ্র মোদী। এসেছেন যোগী আদিত্যনাথও। জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার যুবেশ্বর সভা থেকে হুঁশিয়ারি দিয়েছে, বলেন, সামনের দেওয়াল লিখন পড়তে পারছি। 5ই মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। বাংলার মানুষ দিদিকে টাটা বাই বাই বলতে তৈরি। দিদি, আপনার গুন্ডাদের বোমাবাজিতে বাংলার মানুষ আর ভয় পাবে না। বাংলার মানুষ এবার বোমার জবাব ব্যালটে দেবে। এরপরে খয়রাসোলের সভা থেকে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ। 5ই মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে শাহ। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এক প্রকার স্পষ্ট ইঙ্গিত দেন শাহ। এই প্রশ্নে সরাসরি কোনো নাম না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ময়ূরেশ্বরের সভা থেকে তিনি দাবি করেন, 5ই মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? এরপর খয়রাসোলের সভায় অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন যিনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলার মাটিতেই বড় হয়েছেন, বাংলায় পড়াশোনা করেছেন, এমন কোনো বিজেপির কার্যকর্তাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। অমিত শাহ বলেন, দিদি চায় তার ভাইপো মুখ্যমন্ত্রী হোক। আপনারা বলুন, ভাইপোকে মুখ্যমন্ত্রী করা উচিত? ওরা মিথ্যে প্রচার করছে যে বাংলা দিল্লি থেকে চালানো হবে। আমি কবিগুরুর ভূমি বীরভূমে বলে যাচ্ছি, বাংলার আগামী মুখ্যমন্ত্রী বাংলাতেই জন্ম নেওয়া, বাংলাতেই পড়াশোনা করা আর বাংলায় কথা বলা বাংলার ব্যক্তি হবে। কিন্তু দিদি, আপনি খুশি হবেন না। তিনি তৃণমূলের হবেন না, আপনার ভাইপো হবেন না, বিজেপি কর্মী হবেন। বিজেপির তরফে এখনও কোনো নির্দিষ্ট মুখ ঘোষণা করা হয়নি। তবে শাহের বক্তব্য থেকে স্পষ্ট, দল স্থানীয় বাঙালি মুখকেই সামনে আনতে চায়, যাতে রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা যায়। অমিত শাহ কর্মীদের সাহস জুগিয়ে বলেন,
আমি সব বিজেপি কর্মীদের কথা দিয়ে যাচ্ছি, যারা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে তাদের সবাইকে পাতাল থেকে খুঁজে 5ই মের পর গরাদের পেছনে পাঠাবো। তৃণমূলের গুন্ডাদের এমনভাবে সোজা করব যে ওদের কখনো রাজনৈতিক হিংসা স্বপ্নেও দেখবে না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে এক অভিনব ঘটনা। এক চিকিৎসক সর্বসমক্ষে বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছেন তার চেম্বারে এসে যদি কেউ জয় শ্রীরাম বলে তাহলে তিনি তার ফিস থেকে 500 টাকা কমিয়ে দেবেন। শুধু তাই নয়, বালিগঞ্জ ফাঁড়িতে অবস্থিত একটি নামী সংস্থার ক্লিনিকে সেই প্রচার প্রসারের ছবি দেখালেই মিলবে ডিসকাউন্ট। ডাক্তার পিকে হাজরা নামের ওই চিকিৎসক জানিয়েছেন তার চেম্বারে এসে জয় শ্রীরাম বললেই হবে, তবে চিকিৎসকের যে কনসালটেশন ফিস সেখান থেকে 500 টাকা বাদ যাবে। বালিগঞ্জের এই চেম্বারে 1500 টাকা ভিজিট, সেখান থেকে বাদ দেওয়া হবে 500 টাকা। ডাক্তার পিকে হাজরা বলেন, এটা একটা স্লোগান, জয় শ্রীরাম। এটা কোনো ধর্মীয় স্লোগান নয়, রাজনৈতিক স্লোগান। আমি বিজেপিতে বিশ্বাস করি, মোদিজিকে বিশ্বাস করি। ডাক্তারি করা মানে রাজনীতি করতে পারবো না, এটা হতে পারে না। আমি সাধারণ মানুষ সাহায্য করতে চাই, কোনো বাধ্যবাধকতা নেই। যারা বলবেন তারা ছাড় পাবেন। বিজেপির জন্য কিছু করতে চাই, এমন পোস্টের জন্য তাকে কি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে কোনো চিঠি পাঠানো হয়েছে? প্রশ্নের উত্তরে ওই চিকিৎসক বলেন, আমি ইমা চিঠি পাইনি, চিঠি পেলে উত্তর দেব। দেশ আগে, ফেসবুক চাপ সৃষ্টি করা হচ্ছে, আমাকে ফোনে ধমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমি আমার সিদ্ধান্তে অনড় থাকব, কোনো ধরনের পরিবর্তন করব না। শুধু তাই নয়, ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা তুলে পিকে হাজরার দাবি, জয় বাংলা, লাল সেলাম, জয় শ্রীরাম কোনো ধর্মীয় স্লোগান নয়, রাজনৈতিক স্লোগান। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি একজন ডাক্তার হয়ে যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, রাজনীতি করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর উদ্ভূত জটিলতা নিয়ে বড় পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা বর্তমানে ট্রাইব্যুনালে আবেদনকারী হিসেবে রয়েছেন, তাদের এখনই ভোটদানের সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানায়, ট্রাইব্যুনাল যাদের ক্লিয়ারেন্স দেবে কেবলমাত্র তাদের বিষয়েই ভারসাম্য রক্ষা করতে চাইছে আদালত। নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা ফ্রিজ। রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিধি অনুযায়ী ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ বা চূড়ান্ত করা হয়েছে। নিয়ম অনুসারে 23শে এপ্রিল ও 29শে এপ্রিলের ভোটের জন্য গত 6ই এপ্রিল এবং 9ই এপ্রিল ছিল মনোনয়নের শেষ দিন, যার আগেই তালিকা স্থির করা হয়। সংশোধনী প্রক্রিয়ায় প্রায় 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে 33 লক্ষ নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেও বাদ পড়েছে প্রায় 27 লক্ষ নাম। সামগ্রিকভাবে রাজ্য জুড়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। কেন এই আইনি লড়াই? ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বিশাল সংখ্যক মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এই আবেদনকারীরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে আইনি সংশয় তৈরি হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হোক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের দখলে রাখতে সুর চড়ালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে তিনি সাফ জানিয়ে দিলেন, মিম কারো বি টিম নয়। বিরোধীদের তোলা অভিযোগ নস্যাৎ করে ওয়েসি বলেন, কখনো আমাদের বিজেপির বি টিম বলা হয়, কখনো আবার তৃণমূলের। এদিন 1000 কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত হুমায়ুন কবিরের প্রসঙ্গ উঠলে ওয়েসি স্পষ্ট জানান, ওই নেতার সঙ্গে তার দলের আর কোনো সম্পর্ক নেই। জোটের এই ভাঙন রাজ্যের মুসলিম ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ওয়েসি বাংলার সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতির জন্য দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সরকারগুলিকে কাঠগড়ায় তোলেন। তার অভিযোগ, রাজ্যে বছরের পর বছর ধরে ধর্মনিরপেক্ষ শক্তির শাসন চললেও সংখ্যালঘুরা আজও দারিদ্র্য ও নিরপেক্ষতার অন্ধকারে ডুবে রয়েছে। তাদের প্রকৃত উন্নয়ন বা ন্যায় বিচার মেলেনি। তিনি দাবি করেন, বাংলার মুসলমানরা এতদিন শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছে। রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া এই দুর্দশা ঘোচানো সম্ভব নয়। তার মতে রাজ্যে একটি স্বাধীন ও শক্তিশালী মুসলিম নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যা একমাত্র তার দলই দিতে পারে। রাজ্যে এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতি আক্রমণের হাত থেকে রেহাই পায়নি
মধ্যস্থতায় আসা বিচার বিভাগও। মালদহে ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে মোথাবাড়িতে যে হামলার ঘটনা বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর হয়েছে তাতে মুখ পুড়েছে গোটা রাজ্যে। নেতাও গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। সোমবার এই মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর নির্দেশ, এই ঘটনার সঙ্গে যুক্তদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা নির্দিষ্ট করতে হবে। সোমবারের শুনানিতে এনআইএ তাদের প্রাথমিক তদন্তের রিপোর্ট পেশ করে সুপ্রিম কোর্টে। সেই সঙ্গে জানানো হয় রাজ্য সরকারের তরফে তারা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন। রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, যতদিন না আদালত নির্দেশ দিচ্ছে ততদিন এই বিচার বিভাগীয় আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংখ্যায় বাড়াতে হবে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তার নিযুক্ত কর্মী। যতদিন পর্যন্ত এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এই নিরাপত্তা বজায় থাকবে বলেও নির্দেশ জারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের।